শুভেন্দু অধিকারীর কপালে ফাঁড়া নাচছে। শুভেন্দু অধিকারীর ডান বা সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে এখন একলা পথ চলতে হচ্ছে। বিজেপির মধ্যেই কোণঠাসা হয়ে যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকেই খোঁচা দিচ্ছেন তারই দলের নেতা নেত্রীরা। শুভেন্দু অধিকারী ভাবছেন, কেন এসেছিলাম ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে। শুভেন্দু অধিকারীর তবে কি এই বঙ্গ বিজেপিতে শক্তিশালী হয়ে থাকার দিন আস্তে আস্তে শেষ? তবে কি তাকে এভাবেই খোঁচা খেতে হবে তার দলের নেতাদের থেকে? এমন বহু প্রশ্ন কিন্তু বঙ্গ রাজনীতিতে উঠতে শুরু করেছে। মূলত যে প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর কপালে ফাঁড়া নাচছে। আর এই বিষয় নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদনে আলোচনা করব। শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা, অর্থাৎ লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একেবারে ছুটে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্ত, গিয়ে সভা করেন, মিটিং করেন, মিছিল করেন, বাড়ি বাড়ি যান। অবশ্য সেই যাওয়াকে কিন্তু এবার কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুধুমাত্র রাজ্য বিজেপির সভাপতি তিনি নন, তার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই সুকান্ত মজুমদার। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে এখন তার দলের এই নেতার হাতে খেতে হচ্ছে খোঁচা। হ্যাঁ, ঠিক শুনছেন, শুভেন্দু অধিকারীকে তার দলের নেতাদের থেকেই খেতে হচ্ছে খোঁচা। কখনো দিলীপ ঘোষ নাম না করে তোপ ডাকছেন শুভেন্দু অধিকারীর দিকে, আবার কখনো নাম করে এবং ব্যস্ততম নেতা উপাধি যুক্ত করে শুভেন্দু অধিকারীকে তোপ ডাকছেন সুকান্ত মজুমদার। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে এখন বেকায়দায় পড়ে গেছে, এখন কাদায় পড়ে গেছেন, তিনি আর উঠতে পারছেন না। আর এই অবস্থাকে দেখে কার্যত হাসতে শুরু করেছে দিলু ঘোষ অ্যান্ড কোম্পানি, অর্থাৎ দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, এবং সুকান্ত অ্যান্ড কোম্পানি, অর্থাৎ সুকান্ত মজুমদার কোম্পানি। সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এটা থেকে বেশ হাসতে শুরু করেছে। আবার অপরদিকে শুভেন্দু অধিকারীকেই একসময় নাম না করে তোপ দেখেছিলেন জন বার্লা, আলিপুর দুয়ারের জন বার্লা বিজেপি নেতা। অবশ্য তাকেই আবার গতকাল দেখা গেল একেবারে মুখ্যমন্ত্রীর মঞ্চে। রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছেন জন বার্লা তৃণমূলে যোগদান দেওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার মানে আরো একটি উইকেট কিন্তু পড়তে চলেছে বঙ্গ বিজেপি। শুধুমাত্র এখানে নয়, ব্যারাকপুরে আমরা দেখেছি উইকেট পড়ে যেতে, নন্দীগ্রামে দেখেছি উইকেট পড়ে যেতে, এবং যদি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা দেখা হয়, প্রত্যেকটা জেলাতেই কিন্তু বিজেপির উইকেট একটু হলেও পড়েছে। অর্থাৎ এই যে উইকেট বিজেপির পড়তে শুরু করেছে, বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে বঙ্গ বিজেপি। মোদি থেকে শাহ, অর্থাৎ নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, সকলেই ভেবেছিলেন শুভেন্দু আমার লক্ষ্মী ছেলে, শুভেন্দু আমার গুড বয়, আর তাকেই সমস্ত দায়িত্ব দিয়ে কার্যত শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েই নরেন্দ্র মোদী আর অমিত শাহ যে কি বড় ভুল করেছিলেন সেটা এখন তারা বেশ ভালো বুঝতে পারছে। শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করে রাজ্যপাটটা তুলে দেওয়াটা সেভাবে উচিত হয়নি। একটা কথা আছে জানেন তো, কাকে দিয়েছি রাজার পাট। একজন শিক্ষক, তিনি একটা লম্বা চওড়া ফর্সা দেখতে ছেলেকে দিয়েছিলেন রাজার পাট, অথচ সে পাটটা আর পারেনি। সে ভুল করে অন্য সংলাপ বলতে শুরু করেছে, অন্য চরিত্রে, এবং শেষে ভ্যা ভ্যা করে কাঁদতে লেগে গিয়েছে। তখনই শিক্ষকটা বলেছিলেন যে কাকে দিয়েছি রাজার পাট। এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং এরা বলতে শুরু করেছে যে কাকে দিয়েছিলাম বাংলায় রাজার পাটটা। একেবারে ছেড়িয়ে ফেলেছে বালাচাল, একেবারে নাজেহাল অবস্থায় কাদায় পড়েছে হাতি। আর এখন তো চামচিকেতে তো লাথি মারবেই। অবশ্য কুণাল ঘোষ কিন্তু শুভেন্দু বাবুকে আবার প্রশংসা করেছে, শুভেন্দু বাবুর প্রশংসা করেছেন কুণাল ঘোষ। আবার
কুণাল ঘোষ যেটা নিয়ে প্রশংসা করেছেন সেটা নিয়ে আবার খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। অর্থাৎ দলের মধ্যে, বিজেপির মধ্যেই যে একেবারে গোঁতাগুঁতি তৈরি হয়ে গেছে, বিজেপি নামক গোয়াল ঘরে যে 2 ষাঁড় 3 ষাঁড় মানে ষাঁড়েদের গোঁতাগুঁতি লেগে গেছে বলা চলে। হাম্বা হাম্বা চলছে এখন শুধুমাত্র বিজেপি নামক গোয়াল ঘরে। আর ওদিক থেকে বেচারা গরুগুলোর মালিক চাবুকটা নিয়ে তৈরি আছেন, কিন্তু বেশি পিটলে এই গরুগুলো আবার চলে যাবে। মানে সেই মদন মিত্রের গান ওরা ব্যাক করলো, সেই ফুলো ফুলো কুমড়ো গুলো অনেক দামে বিক্রি হলো, আবার ঢেঁড়স মূলো সেই ব্যাক করলো। আবার যদি ব্যাক করে যায় তাহলে বিজেপির অবস্থা তো বাংলায় শোচনীয় অবস্থা। এমনি শুভেন্দু অধিকারী আসার পর থেকে একেবারে শোচনীয় অবস্থা বিজেপির, মানে যায় যায় অবস্থা হয়ে গেছে। আমরা যেমন বলি না যে কোনো মানুষ যখন প্রায় মৃত্যুর পূর্ব মুহূর্তে ডাক্তারও বলে দেয় যে আর হয়তো বেশি দিন নেই, 2-3 দিন আর 24 ঘন্টা, তখন আমরা ফোন করে আত্মীয়দের বলি না যে হ্যাঁ আমাদের বাবা, আমার মা, আমার কাকা বা যেই হোক না কেন মৃত্যুশয্যায় যে আছে সে যায় যায় অবস্থা। একেবারে বঙ্গ বিজেপির যায় যায় অবস্থা হয়ে গেছে। আর শুভেন্দু অধিকারী কপালে কেন ফাঁড়া নাচ্ছে? না, তিনি সদস্যতা অভিযানে ব্যর্থ হয়েছেন, তিনি উপনির্বাচনে ব্যর্থ হয়েছেন, তিনি লোকসভা নির্বাচনে ব্যর্থ হয়েছেন, তিনি পরিষদীয় দলটাকে ধরে রাখতেও কিন্তু ব্যর্থ হচ্ছেন। কখনো তাকেই আবার ছুটতে হচ্ছে মানভঞ্জন করতে দলের নেতা নেত্রীদের, যে দল ছেড়ো না, কিন্তু তারা ছাড়ছে। এদিকে জন বার্লা ছাড়ছেন, অন্যদিকে সুকান্তর হাতে খোঁচা খেতে হচ্ছে। আবার অমিত শাহের সঙ্গে দেখা করবে বারবার আবেদন করা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে দেখা দিচ্ছেন না অমিত শাহ। তাই সব দিক থেকে বলা চলে শুভেন্দু অধিকারীর এখন মাথায় ফাঁড়া নাচ্ছে। তিনি কোন দিকে যাবেন? কালীঘাটের দরজা হয়তো তার জন্য আর খুলবে কিনা সেটা এখন প্রশ্ন। সেটা তৃণমূলের ব্যাপার, অবশ্য খুলেও দিতে পারে তার জন্য। যদি গিয়ে বলে দিদি ঠক ঠক করে আমি বড় ভুল করেছি দিদি, আমাকে আবার তুমি কোলে তুলে নাও। আর কি তুলে নেবে? তাঁতি খাচ্ছিল তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। বিজেপিতে গিয়ে যেন কার্যত শুভেন্দু অধিকারী একটা এঁড়ে গরু কিনে বসে আছে। তাঁতি তাঁত বুনে বেশ চলছিল, কখনো পেট্রোল পাম্প, কখনো মন্ত্রিত্ব নিয়ে বেশ চলছিল। আর এমন অবস্থা এখন হয়েছে ওই শুধু সিকিউরিটি নিয়ে আর গাড়ি নিয়ে ছুটতেই হচ্ছে। আবার এই ছোটাকেও বিজেপি ভালো চোখে দেখছে না। সুকান্ত মজুমদার উনি আবার বলছেন ব্যস্ততম নেতা, ওনার সময় নেই, তাই ওনাকে আলাদা করে বসে আবার কমফোর্ট ফিল করেন না। সাংগঠনিক বৈঠকে বসতে গেলে নেতাদের নাকি কমফোর্ট ফিল করতে হয়। আমি খবর বলতে গেলে আমাকে কমফোর্ট ফিল করতে হবে না, জামাটা ঠিকঠাক হচ্ছে না, এখানে বসে অনেকক্ষণ খবর করতে হবে, কমফোর্ট ফিল করি না। তাই আমাকে নিয়ে আবার আলাদা করে একটা বড় স্টুডিও বানিয়ে সেখানে সমস্ত রকম রাজকীয় সুখ দিতে হয়, তবে আমি আবার খবর বলতে পারি। না না, আমি শুভেন্দু অধিকারীর মতন নয় যে তার মতন বিভিন্ন জায়গায় গিয়ে আবার কমফোর্ট ফিল করতে পারবো না। আমাকে যেখানে দেবেন মানিয়ে নেব, জলের মতন তরল পদার্থ, যে পাত্রেই ঢালুন না কেন সেই পাত্রের আকার ধারণ করব। কিন্তু শুভেন্দু এমন এক পদার্থ যাকে যে পাত্রেই ঢালা হোক না কেন সে সেই পাত্রে নিজেকে আটকে রাখতে পারবে না। সে যেখানেই যাবে সেখানেই মনে করবে আমি রাজা, তিনি একাই রাজা। মানে আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে নয়। এখন আমাদের রাজার রাজত্বে শুধুমাত্র একটাই রাজা, আর তারই রাজত্বে আমরা বসবাস করবো, এটাই চান। সেই রাজা হচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, সে স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন সত্যি হয় না গানের লাইনটা শুভেন্দু অধিকারী হয়তো রোজ রাত্রে ঘুমানোর আগে কানের কাছে নিয়ে শোনেন। তার স্বপ্ন আর সত্যি হলো না। আবার তিনি শুধু নিজের স্বপ্ন দেখেননি, অন্য দুজনকে নিয়ে দেখেছিলেন। বেচারা তাদের অবস্থাটা ভাবুন তো। নরেন্দ্র মোদী অমিত শাহকে নিয়ে দুজনের কাঁধে হাত রেখে বলা চলে স্বপ্ন দেখেছিলেন বাংলায় 30টা থেকে 31টা আসন পাবো, বাংলায় 200টা আসন না পার করতে পারলেও 170টা 180টার মধ্যে পেয়ে যাব, তাহলেই সরকার ফেলে দেব কেনা বেচা করে। আবার সমবায় নির্বাচনে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিন, তাহলেই খেলা দেখিয়ে দেবো। এমন খেলা তিনি দেখাচ্ছেন যে খেলা দেখে চমকে যাচ্ছেন। তিনি বলে মাঠে নামছেন যে 4-6 তো মারবই, আর প্রথম বলেই একেবারে উইকেট, প্রথম বলেই তিনি আউট। কি করবেন আর? ডাহা ফেলু ছাত্র, তাকে যদি এখন ক্রিকেটের নামিয়ে দেয় ওপেনার হিসেবে, তিনি আর কি করবেন? তার তো যোগ্যতা নিয়ে অবশ্য আমি প্রশ্ন তোলাটা উচিত হবে না, কারণ তিনি অনেক শিক্ষিত, যেটা আমরা জানি। তো রাজনীতিতে যার যোগ্যতা, যেটা এখন দেখা যাচ্ছে একেবারে ডাহা ফেলু ছাত্রদের মতো।
কিন্তু তৃণমূলে যখন রাজনীতি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কিন্তু দক্ষ রাজনীতিবিদও একজন ছিলেন, ভালো রাজনীতি বুঝতেন। কিন্তু বিজেপিতে গিয়ে কেন একেবারে এইরকম দেওয়ালটা ভেঙে পড়লো সেটাই বোঝা যাচ্ছে না। নাকি রাজার খেয়াল, মানে ভাঙা, মানে মাটির যে ভাঙা দেওয়াল, রাজার খেয়াল, এরকম ব্যাপার হয় যেটা। তো সেরকম এত মোদির খেয়ালের জন্যই শুভেন্দু অধিকারীর মাথায় এখন ফাঁড়া নাচছে। কারণ মোদিরও তো আবার মাঝে মাঝে এমন খেয়াল জাগে, কখনো তার ভগবান হতে ইচ্ছা করে, কখনো তার ভূত হতে ইচ্ছা করে, কখনো তার মানুষ হয়ে যেতে ইচ্ছা করে, কখনো তার মনে হয় নোটবন্দি করি, কখনো মনে হয় এই করি ওই করি সেই করি। কিছুই করে কিছুই পান না। অযোধ্যাতে রাম মন্দির করলেন, সেখানেও অযোধ্যাতে একেবারে ধসে যেতে হলো বিজেপিকে। রাম মন্দিরের পর দেখা গেল কার্যত গোটা বিজেপিতেই ধস নেমে গেছে। হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে বিজেপিতে ধস। বিজেপি যদি সম্প্রীতির রাজনীতি করতো হয়তো এই ধসটা টিকে যেত। শুভেন্দু অধিকারী যদি এই বাংলায় বসে না বলতো যে 2026-এ হিন্দু সরকার হবে, নো নিট সংখ্যালঘু মোর্চা, এগুলো যদি না বলতো, তাহলে বাংলায় হয়তো কিছুটা হলেও আরো বেশি ভোট পেত রাজ্যের বিজেপি। কিন্তু তা তিনি করেননি, তিনি তার মতন তার খেয়ালে চলছেন। তাই অনেকে আবার তাকে এখন পাগল বলতে শুরু করেছে। একসময় আবার অনেকে বলতে শুরু করেছিল, অনেকে মন্তব্য করতে শুরু করেছিল একটি প্রচলিত শব্দ নিয়ে, সেই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এরকম অনেকে বলতে শুরু করেছিল। কিন্তু সেই ক্লিপিংস আমাদের কাছে রয়েছে, বিজেপিকে উদ্দেশ্য করেই বলেছিল। তাই শুভেন্দু অধিকারীর যে এখন সব দিক থেকে ফাঁড়া নাচছে, সেটা বেশ ভালো বুঝতে পারছে। আবার অপরদিকে আরেকটি চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন, 2026-এ হিন্দু সরকার হবে। তিনি বলেছেন লিখে রাখতে। আমি কিন্তু লিখে রেখেছি শুভেন্দু দা, যদি না হয় আমি কিন্তু আপনার সাথে একবার কথাটা বলে বুঝে নেব, যে হয়নি দাদা তাহলে কি করবেন সেটাই। তো সব দিক থেকেই বলা চলে, আরো একবার বলতে হচ্ছে, শুভেন্দু অধিকারীর কপালে হারা নাচছে। এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।